আচ্ছা, আমি আবার একটু বলি। এই যে এজেড দেখতেছো, এজেড এজেড যে দেখো আমি ভেঙে কি লিখতেছি জানো, এই চিত্রটা একটু বলি। মানে এই তো আমার এতটুকু দৈর্ঘ্য নিতে হবে তো এজেড, তো তারা কি করতেছে যে সি থেকে জেড যোগ করতেছে, বলতেছে সি থেকে জেড নেওয়ার পর সি থেকে এই অংশটা মাইনাস করে দিচ্ছে। দেখো, সি জেড নেওয়ার পর সি থেকে এ যদি আমি মাইনাস করে দিই, তাহলে তো আলটিমেটলি আমার জেড এই থাকতেছে বা এজেডি থাকতেছে। আবার বলতেছি আমার আমার এই যে এতটুকু দৈর্ঘ্য দরকার, এতটুকু দৈর্ঘ্য দরকার, তো তারা কি করতেছে সি থেকে জেড নিচ্ছে, নেওয়ার পর সি থেকে এটা মাইনাস করে দিচ্ছে, তাহলে তো আলটিমেটলি এজেডি থাকতেছে। এই জিনিসটাই আমি এখানে লিখছি, একটু দেখাই। এই যে এখানে একটা এজেড ছিল, এজেড রে ভেঙে লিখতেছে সি জেড মাইনাস সি এ। একটু চিত্রটা দেখো, এই যে এজেড সমান সি জেড মাইনাস সি এ, সম্পূর্ণটা নিয়ে সি এটা মাইনাস করে দিচ্ছি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আসো এফ প্রাইম জেড রে কি লেখা যায়। এফ প্রাইম জেড, এফ প্রাইম জেড এর পরিচয় হচ্ছে এই এফ প্রাইম থেকে একদম জেড পর্যন্ত। তো এই জিনিসটাকে আমরা ভেঙে লিখতে পারবো এফ প্রাইম থেকে সি, সি থেকে জেড। তাহলে কি দাঁড়ালো, এফ প্রাইম থেকে সি, এই যে আবার বলি এফ প্রাইম থেকে জেড, মানে এই সম্পূর্ণ এফ প্রাইম থেকে শুরু করে এই সম্পূর্ণ অংশটা, এটারে এফ প্রাইম থেকে জেড একটা অংশ, এই যে এফ প্রাইম থেকে জেড, ও সরি এফ প্রাইম থেকে সি একটা অংশ, প্লাস সি থেকে জেড পর্যন্ত একটা অংশ। আচ্ছা প্লিজ সবাই একটু বলো তো যে আমি আমি এই লাইনটা বুঝছো কিনা, নাকি আবার বলবো? এই যে এই লাইনটা লিখছি, এটা কি বুঝছো না আবার বলবো? এই রনি বোঝা যায় রে এটা? আচ্ছা, এখন এতে আমার লাভটা কি হয়েছে দেখো, একটু খেয়াল করলেই দেখবা যে আমি এই দুইটা অংশ কেটে দিতে পারি। কিভাবে? কারণ এ থেকে সি এর দূরত্ব যা, এফ প্রাইম থেকে সি এর দূরত্ব কিন্তু সেম। এই যে এফ প্রাইম থেকে সি এর দূরত্ব যা, সি থেকে এর দূরত্ব কিন্তু সেম, মানে ওই যে এ আর কি স্মল এ, এই সি সি থেকে এ পর্যন্ত আমাদের স্মল এ, সি থেকে এফ প্রাইম পর্যন্ত আমাদের স্মল এ, তাহলে এই দুইটা আমরা কেটে দিতে পারি। আর আমি তো আসলে সি থেকে জেড এর দূরত্বটা বের করতেই যাচ্ছি, তাহলে এখানে রইল একটা সি জেড আর সি জেড, তাহলে যোগ করে হয়ে যাবে ই ইন্টু টু সি জেড। এই যে দেখো এখানে একটা সি জেড আর সি জেড যোগ করে হয়ে যাবে ই ইন্টু টু সি জেড। আমার কিন্তু সি থেকে জেড এর দূরত্বটাই বের করা উদ্দেশ্য, কারণ আমি আসলে ওই আমাদের নাম না জানা বিন্দুটার স্থানাঙ্ক বের করতে যাচ্ছি। আর এইদিকে এ থেকে এফ প্রাইম পর্যন্ত দূরত্বটা কি বলা হয়? এই এ থেকে এফ প্রাইম পর্যন্ত দূরত্বটা কি রে? এ থেকে এফ প্রাইম পর্যন্ত দূরত্বটা কিন্তু আমাদের টু এ, টু ইন্টু স্মল এ। এই যে দেখো এটা হচ্ছে আমাদের টু ইন্টু স্মল এ, তাহলে লিখে দিব টু ইন্টু স্মল এ সমান, থ্যাংক ইউ, ই ইন্টু টু ইন্টু সি জেড। এই যে আমাদের হয়ে গেছে প্রায়। সুতরাং শুধু সি জেড সমান লিখতে পারবো, টু এ কেটে দাও, এ বাই ই। আমি কিন্তু তোমাদের এটাই লিখছিলাম, দেখো সি জেড এর দূরত্ব লিখছিলাম এ বাই ই, সি জেড এর দূরত্ব এ বাই ই বলতে বুঝাচ্ছি। এখন তোমরাই বলো, সি থেকে আমি যদি বলি যে সি থেকে এই জেড এর দূরত্বটা হচ্ছে 10, যদি হয় 10, তাহলে কিন্তু এই বিন্দুটার স্থানাঙ্ক আসবে 10,0, যেহেতু এক চক্রের উপরে, সরি মাইনাস 10,0, মাইনাস মানে যাই হোক, মাইনাস 10,0 মানে হচ্ছে এক চক্রের ঋণাত্মক দিকে আসছে তাই মাইনাস, কিন্তু আসছে তো মাইনাস পরিমাণ। তাহলে এখন যখন আমাদের আমাদের আনসার তো 10 আসে নাই, আমাদের আনসার আসছিল এ বাই ই। তাহলে আনসার যেহেতু এ বাই ই ছিল, তাহলে আমাদের এটার স্থানাঙ্কটা কি লিখতে পারি? এই যে নাম না জানা এই যে বিন্দুটার স্থানাঙ্ক, এটার বিন্দুটা লিখে দিব তাইলে মাইনাস এ বাই ই কমা 0। তাহলে অবশ্যই এই পাশে যে একটা বিন্দু ছিল,
এই যে এই পাশে, তাহলে এই পাশেটা তো সেম, কারণ আমাদের নাম না জানা বিন্দুটা এই পাশে যতটুকু দূরত্বে, এই পাশে তো ঠিক ততটুকু দূরত্বে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আসবে a/e, 0। এই জন্যই আমরা বলছিলাম যে এই যে কেন্দ্র থেকে নাম না জানা বিন্দুটা a/e পরিমাণ দূরত্বে। এই তাইলে আমি আর ফোকাসটা বের করে না, এখন কি করা যায় জানো? আমরা যদি এই যে সমীকরণটা দেখতেছো, একের সাথে 2 যোগ করলাম না, আমরা যদি এখন 2 থেকে 1 বিয়োগ করে দেই, তোমরা নিজে নিজে দেখতে পারো প্লিজ, 2 থেকে যদি 1 বিয়োগ করে দেই, তাহলে আমরা ওই s এর স্থানাঙ্কটা পেয়ে যাব। মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো c থেকে s এর দূরত্ব, আমি আর করতেছি না এটা, তখন পাওয়া যায় cs সমান হচ্ছে এই জিনিসটা প্রুফ করা যায়। বেশি না, 2 লাইনে প্রুফ হয়ে যায়। 2 লাইন পরে দেখবা এই লাইন, এটা চলে আসবে যে cs সমান হচ্ছে এই। তাহলে c থেকে s এর দূরত্ব যদি এই হয়, তাহলে s বিন্দুটার স্থানাঙ্ক কি আসবে? s বিন্দুটার স্থানাঙ্ক আসবে মাইনাস এই, 0। তাহলে এই পাশে যার একটা ফোকাস, যেটা নিয়ে আমরা কাজ করতেছি না, ঠিক একই রকম তো এই পাশের ফোকাসটা আমরা লিখতে পারবো এই, 0। এই জন্যই আমরা শিখি যে উপবৃত্তের ফোকাস হচ্ছে 2টা এবং একসাথে লেখা যায় প্লাস মাইনাস এই, 0। যেখানে এই এর পরিচয় কি? এই হচ্ছে কিন্তু ই এর পরিচয় কি? ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, এবং স্মল এ এর পরিচয় হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে কতটুকু গেছে এটা হচ্ছে স্মল এ, আর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে যতটুকু যায় এটা হচ্ছে স্মল বি। তাহলে আমি আপাতত এতটুকু দেখছি, এখন আমরা অঙ্কে চলে আসি। অনেক কিছু বললাম, এটা মুছে দিই। তাহলে আসো, পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি আমি উপরে একটু লিখে রাখি। উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তার জন্য আবার সূত্রগুলো দুই রকম ফর্মে আসতে পারে। যদি a বড় হয় তাহলে এটা, আর এই যে a বড় হলে চিত্রটা এমন আসবে। 5 বলো। a স্কয়ার হবে না, a হবে তো? না, a স্কয়ার হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। হ্যাঁ, তুমি সরল রেখা ভাবতেছো যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1? অবশ্যই না। এর স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। একটু আগে না দেখাইলাম যে এটা যদি বৃত্ত হতে হয় তাহলে অবশ্যই স্কয়ার হতে হবে। আচ্ছা, এরপরে আসো, এখন আমরা সূত্রগুলো একটু লিখি। আমরা এতক্ষণ যা বলতেছিলাম যে এটার ফোকাস কি আসতেছিল, এই চিত্রের ফোকাস হবে দুইটা, একটা হবে প্লাস মাইনাস এই, 0, আর তার ফোকাস হবে না, এটা তো এখানে জায়গা নাই, দেখা যায় এটা যখন বি বড়, এই চিত্রটা যখন বি বড়, তাহলে তার ফোকাস আসবে 0, প্লাস মাইনাস বি। কি জন্য? কারণ আমরা কি বলছিলাম, ফোকাস কোথায় দেখে? ফোকাস কিন্তু বৃহদক্ষের উপরে দেখে, তার মানে এই পাশে একটা বিন্দু থাকবে, এই পাশে একটা বিন্দু থাকবে। ঠিক একই রকম একটু আগে যখন আমরা এরকম প্রুফ করছিলাম, এই চিত্রটা নিয়ে কাজ করলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে 0, একটা আসবে বি, একটা আসবে মাইনাস বি। আমি একত্রে লিখে দিছি প্লাস মাইনাস বিই। তাহলে ফোকাস আসতেছে প্লাস মাইনাস a, 0 অথবা 0 প্লাস মাইনাস বি। তারপরে আসো নিয়ামক রেখার সমীকরণ। আমাদের নাম না জানা বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়াইছিল? নাম না জানা বিন্দুর স্থানাঙ্কটা ছিল a বাই e, 0। তাহলে এই চিত্রের জন্য নিয়ামক রেখার সমীকরণ আসবে, নিয়ামক রেখার সমীকরণ, এই ক্ষেত্রে দেখা যাবে আমাদের নিয়ামক রেখাগুলা y অক্ষের সমান্তরাল, তাহলে আসবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। যেহেতু এই বিন্দুগুলোর দূরত্ব a বাই e, তাহলে অবশ্যই লিখব নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? এই ক্ষেত্রে দেখো নিয়ামক রেখা কিন্তু এমন হবে বৃহদক্ষের উপরে, তাহলে আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e। y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e কখন? যদি তুমি বুঝে যাও b বড়। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আমি কিভাবে বুঝবো a বড় না b বড়? আচ্ছা, একটা সমীকরণ যদি এইভাবে থাকে যে x স্কয়ার বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 3 স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে তো আমি বুঝে গেছি যে হ্যাঁ, আমার এখানে দেখা যাচ্ছে x স্কয়ার বাই 4 স্কয়ার, তার মানে এখানে a বড় b এর চেয়ে। তাহলে তুমি ডিসিশন নিয়ে নিলা যে হ্যাঁ, তখন আমি এই সূত্রগুলো ইউজ করব। কিন্তু যদি এমন থাকতো x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল টু 1, তখন আমি বুঝতাম যে b বড়। এটা তো আমরা a b এর পরিচয় তো জানি,
এর পরিচয় হচ্ছে মূলবিন্দু দেখে এক্স অক্ষের দিকে কতটুকু যায়, আর সমীকরণ দেখে কিভাবে বুঝবো, এক্স স্কয়ারের নিচে যা থাকবে এটাই হচ্ছে এ স্কয়ার, এবং ওয়াই স্কয়ার নিচে যা থাকবে এটা হচ্ছে বি স্কয়ার। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আমি লিখতেছি এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এই ক্ষেত্রে এক্স স্কয়ারের সহগ এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু অলওয়েজ 1 হতে হবে, মানে গুণ আকারে 1 থাকতে হবে, মানে কোনো কিছু থাকতে পারবে না, কোনো কিছু না থাকলে তো আমরা 1 ধরি, আর নিচে যা খুশি তাই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে তার নিয়ামক রেখার সমীকরণ দাঁড়াইলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই অথবা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তারপরে আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আসবে, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কথার অর্থ হচ্ছে ওই যে উপকেন্দ্র স্থানাঙ্ক কত ছিল এই, তাহলে এই দিক দিয়ে যদি একটা লম্ব অঙ্কন করি তারে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, তাহলে এটা তো ওয়াই এর সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আসবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, তাহলে এখানে আসবে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। এখন আসো এই যে এত 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 কিছু দেখতেছো তুমি, ফোকাস বের করতে হলেও কিন্তু তোমার ই লাগবে, নিয়ামক রেখার সমীকরণ বের করতে হলে কিন্তু ই লাগবে, মানে তুমি যাই বের করো না কি জন্য তোমার কিন্তু অবশ্যই ই লাগবে, ই ছাড়া কিন্তু তুমি কোনোভাবেই তার কি বের করতে পারবা না, কোনো কিছু বের করতে পারবা না। ফোকাস বের করতে হলে তো ই দরকার, নিয়ামক রেখার সমীকরণ বের করতে হলে ই দরকার। আচ্ছা ই বের করার একটা সহজ উপায় বলে দিই। ই মানে তো হচ্ছে উৎকেন্দ্রিকতা, এবং আমরা প্রথমেই জেনে গেছি যে অবশ্যই একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 1 এর চেয়ে ছোট হতে হবে। এখন ই বের করার জন্য দুইটা সূত্র আছে, ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, আমি এটার প্রমাণ আজকে দিব না, আগামী ক্লাসে দিব, এবং ই সমান হচ্ছে 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, মানে দুইটাই হতে পারে, সরি কি লিখতেছি, দুইটা তো সেম লিখে ফেলছি। উৎকেন্দ্রিকতার আনসার আসতে পারে দুইটা, 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার অথবা 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, এটি হচ্ছে উৎকেন্দ্রিকতা। এখন আমার একটু জানাতে হবে যে আমরা কখন কোনটা ইউজ করব। ধরে নাও আমরা বুঝলাম এটা ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন, আর এটা ধরে নাও 2 নাম্বার ইকুয়েশন। তোমরা একটু বইলো যে কোন একটা উপবৃত্তের এ এর মান যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করার সময় কোনটা ইউজ করব, 1 নাম্বারটা 2 নাম্বারটা, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? কোন একটা উপবৃত্তের এ এর মান যদি বড় হয়ে যায় বি এর চেয়ে তাহলে কোনটা ইউজ করব, 1 নাম্বার না 2 নাম্বার? তোমাদের কমন সেন্স কি বলে বলো? ই এর মান কিন্তু 1 এর চেয়ে ছোট হতে হবে, এ বড় কিন্তু বলছি। 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার বসাতে পারবা অথবা 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার বসাতে পারবা। হ্যাঁ অবশ্যই 2 নাম্বারটা ইউজ করা লাগবে, 1 নাম্বারটা তুমি ইউজ করতে পারো না। এখন আমি একটু বলি যে কি জন্য 1 নাম্বারটা ইউজ করতে পারো না। যদি তুমি 1 নাম্বারটা ইউজ করো তাহলে আইসা দেখবা যে এই 1 নাম্বারটা ইউজ করতে পারবা না, তো 1 নাম্বারটা ইউজ করলে বিপদে পড়ে যাবা। এটা তো বড় না, এটা তো ছোট, তাহলে এই টোটাল জিনিসটা 1 এর চেয়ে বড়, 1 মাইনাস 1 এর চেয়ে বড়, তখন কিন্তু একটা নেগেটিভ নাম্বার চলে আসবে। দেখো 1 মাইনাস 1 এর চেয়ে বড় মানে কি, রুট ওভার নেগেটিভ, আর রুট ওভার নেগেটিভ মানে কিন্তু আনডিফাইন্ড, তার মানে অবশ্যই তুমি এই সূত্রটা ফেলতে পারো না। অবশ্যই উৎকেন্দ্রিকতা তুমি কখনো ভুল করতে পারবে না, তুমি যদি ভুল বসাইতে যাও ক্যালকুলেটরে আনসার দিবে না। এটা অনেক ইন্টারেস্টিং যে তুমি এই যে 1 মাইনাস স্কয়ার বাই বি স্কয়ার অথবা 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার তুমি যদি উল্টাপাল্টা আনসার বসাও ক্যালকুলেটর এরর মারবে। সো উৎকেন্দ্রিকতা ভুল করার কোনো সুযোগ নাই, শুধু সূত্রটা মনে রাখো, এ বি বসাই ভাইয়া দিও না। হ্যাঁ বলো। ভাই এইটা কি মানে সৃজনশীল বসাতে পারবো সূত্র? হ্যাঁ অবশ্যই এটাই উৎকেন্দ্রিকতা বের করার এটাই সূত্র। আমি এটার প্রমাণ আজকে দিব না, এটার প্রমাণটা অনেক বড়, তো আমি দেখাবো তোমাদের, শিওর দেখাবো, উৎকেন্দ্রিকতা অবশ্যই দেখাবো। আজকে আমি এখন যদি সূত্র দেখাতে যাই আমি অঙ্কতে যেতেই পারবো না আজকে। তাহলে উৎকেন্দ্রিকতার এটা আপাতত একটু মনে রাখো, ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার অথবা ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। কখন কোনটা ব্যবহার করব? এটা ব্যবহার করব যখন বি বড়, এই অংশটা ব্যবহার করব যখন বি বড় এ এর চেয়ে, আর এটা ব্যবহার করব যখন এ বড় বি এর চেয়ে। কারণ আবার বলতেছি তুমি যদি উল্টাপাল্টা বসাইতে যাও, যেমন দেখো এটা এখানে যদি বি বড় হয়ে যায় তাহলে তো বি স্কয়ার বাই স্কয়ার 1 এর চেয়ে বড় হয়ে যাবে, আর 1 এর চেয়ে বড় মানে 1 মাইনাস 1 এর চেয়ে বড়, রোডের ভিতরে নেগেটিভ চলে আসবে, রোডের মাঝে নেগেটিভ মানে কিন্তু আনডিফাইন্ড। তার মানে আবার বলি, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে বড় তারে নিচে দিয়ে দিও তাহলেই চলবে, 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার অথবা 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। তাহলে এই জায়গায় ই বের করার সূত্রটা কি বসাবো, যে সুতরাং উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, যখন এ বড় তখন লিখবো ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কি, বড়টা উপরে বসাবো না, বড়টা নিচে বসাবো, তাহলে এ যেহেতু বড় তাহলে এর নিচে বসাও, উপরে বি স্কয়ার। ঠিক একই রকম এখানে বলা যায় ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস
ওয়ান মাইনাস কি লিখবো, বড়টা নিচে, এখানে বি বড়, তার মানে নিচে বি স্কয়ার, উপরে হচ্ছে এ স্কয়ার। তাহলে আমরা ইও বের করা শিখে নিলাম। এখন আসো যে আমরা ওই উপকেন্দ্রিক লম্বের একটা দৈর্ঘ্য আছে, পরাবৃত্তের ক্ষেত্রে আমরা শিখছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু অলওয়েজ 4 এ আসে। কি বলি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অলওয়েজ 4 এ আসে, কার জন্য, পরাবৃত্তের জন্য। ঠিক একই রকম উপবৃত্তেরও একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিভাবে বের করতে, এটা একটু দেখাই দেই, এটা খুব বেশি বড় না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করা শিখে নেই, দাঁড়াও। আমাদের এখানে মেবি একটা চিত্র ছিল, কাটে দিলাম নাকি, হ্যাঁ কেটে নিছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কাকে বলে, যে উপকেন্দ্র দিয়ে যায় এমন যদি একটা লম্ব অঙ্কন করি, এটা তো আমাদের উপবৃত্ত, এটা ধরো আমাদের ফোকাস, বা এদিকে তুমি নিতে পারো ফোকাস বা উপকেন্দ্র। এটা দিয়ে যদি একটা লম্ব অঙ্কন করি, এটার নাম দিয়ে দিন, এই উপকেন্দ্রটা তো আমরা নরমালি এল এস নামে জানি, তাহলে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এল প্রাইম। এখন আমরা কিন্তু কেন্দ্র থেকে এই দূরত্বটারে জানি, কারণ ফোকাসের স্থানাঙ্ক তো আমরা অলরেডি জেনে গেছি। ফোকাসের স্থানাঙ্কটা কি হয়, ফোকাসের স্থানাঙ্ক হবে এই কমা 0। আমার এখন দৈর্ঘ্য, আমার এখন উদ্দেশ্য হচ্ছে এল এল প্রাইম এর দৈর্ঘ্য বের করা, কারণ এল এল প্রাইম রে বলা হয় উপকেন্দ্রিক লম্ব, আমি তার দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি, আমি তার দৈর্ঘ্যটা বের করতে যাচ্ছি। এখন তার এই যে পরাবৃত্তটা, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এবং এই উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 দ্বারা আমরা বুঝবো যে এই উপবৃত্তের উপরে যতটা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু তারে মেনে চলবে। মানে এই বিন্দুটার বুজকুটি যদি তুমি বসাও তাহলে এটা মেনে চলবে, যে কোনো একটা বিন্দুর বুজকুটি যদি এখানে বসাই দাও তাহলে মেনে চলবে। সমীকরণ মানেই তো এটা, যে প্রত্যেকটা বিন্দু যে জিনিসটা মেনে চলে, এটাই তো আমরা সমীকরণ বলি। তাহলে আমরা এখন সামহাউ এল থেকে এস এর দূরত্বটা বের করে নিব। কিভাবে বের করবো, আমাদের আইডিয়াটা আগে শুনো, তারপরে বলতেছি। আচ্ছা, এই যে এল বিন্দুটা তোমরা দেখতেছো, এই যে এল বিন্দুটা তোমরা দেখতেছো, এল বিন্দুর স্থানাঙ্কটা কি তোমরা কেউ বলতে পারবা, মোটামুটি আইডিয়া করে, এক্স্যাক্টলি বলতে হবে না, মোটামুটি আইডিয়া করে কি বলতে পারবা এল বিন্দুটার স্থানাঙ্ক? আচ্ছা, তোমাদের মাথায় আসবে না, অনেকের মাথায় এখন আসবে না, আমি একটু বলি। যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক এই, তার মানে আমি কনফার্ম মূল বিন্দু দেখে এই দিকে আমি এই পরিমাণ গেছিলাম, উপরের দিকে কতটুকু উঠছে আমি জানি না, তাই আমি এই এল বিন্দুটার না না না, এ তুমি বলতে পারো না, এ কিভাবে হবে, আমি এতটুকু কনফার্ম যে এই এল বিন্দুটার স্থানাঙ্ক আসবে মাইনাস এই কমা সামথিং। উপরের দিকে কতটুকু উঠছে আমি জানি না, উপরের দিকে কতটুকু উঠছে আমি জানি না, তবে এতটুকু আমি শিওর যে এক্স অক্ষ বরাবর আমি এই পরিমাণ আসছি এবং এক্স এক্সিসের নেগেটিভ ডিরেকশনে আসতেছিলাম, তাই আমি দিয়ে দিলাম মাইনাস এই কমা, আচ্ছা এটার নাম তো আমি এল এস রাখতেই পারি না, ধরুন আমি তো এই যে এস থেকে এল পর্যন্ত উপরের দিকে উঠছি, মানে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নামকরণ করি, যেমন আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতে হয়, তাহলে আমরা কি বলবো, যে এই বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে কতটুকু গেছিলাম এবং ওয়াই অক্ষের দিকে কতটুকু গেছিলাম, এটাই তো একটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই যে এল বিন্দুটার স্থানাঙ্ক দেখো, এল বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে অনেকটা এমন যে আমি মূল বিন্দু দেখে এক্স অক্ষের দিকে গেলাম এই, কিন্তু নেগেটিভ ডিরেকশনে গেছিলাম, তাই এটা লিখবো মাইনাস এই কমা উপরের দিকে কতটুকু উঠছে আমি জানি না, তাই আপাতত এল এস রেখে দিছি, উপরের দিকে কতটুকু উঠছে জানি না, তাই আমি এল এস রেখে দিছি। আচ্ছা আমার একটু জানাও না প্লিজ, এল বিন্দুর স্থানাঙ্কটা আমি যে লিখলাম মাইনাস এই কমা এল এস, এটা কি মোটামুটি বুঝছো তোমরা? এল বিন্দুর স্থানাঙ্কটা যে এইভাবে লেখা যায়, এটা কি বোঝা যায়? এই নবনীতা, এটা বুঝছো তুমি? তান্নি, এই যে এল বিন্দুর স্থানাঙ্কটা মাইনাস এই কমা এল এস দিছি, এটা কি বুঝছো না আবার বলবো? না 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 বন্ধন, বি হবে কিনা আমি জানি না ভাই, বি হবে কিনা আন্দো, আমি আমি আসলে কিছুই জানি না, আসলেই আমি জানি না, সিরিয়াসলি বলতেছি আমি কিছুই জানি না এল বিন্দুর স্থানাঙ্ক, দেখি বের করে কি আসে। এখন
যেহেতু এল বিন্দুটা এই উপবৃত্তের উপরে অবস্থিত, আমরা জানি এই উপবৃত্তর স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি হয় এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে এই বিন্দুটা মানে মাইনাস এই কমা এল এস, এটাও কিন্তু এই বিন্দুটারে মেনে চলতে হবে। তাহলে এক কাজ করি, এক্স এর পরিবর্তে আমি লিখে দিব মাইনাস এই, তাহলে এই যে এক্স দেখতেছো এটা লিখে দিলাম মাইনাস এই হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে কি লিখবো, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান তো আমি জানি না, আচ্ছা ঠিক আছে, ওয়াই এর পরিবর্তে লিখে দিলাম এল এস হোল স্কয়ার বাই বি স্কয়ারের পরিবর্তে লিখবো না এটা তো বি স্কয়ারে থাকবে ইকুয়াল টু 1। কি করলাম আমি, জাস্ট ওই যে এল বিন্দুটা যেহেতু এই উপবৃত্তের উপরে অবস্থিত, তাহলে ওই মাইনাস এই কমা এল এস দিয়ে তারে সিদ্ধ করতেছি, আর কিছু করতেছি না। এক্স এবং ওয়াই এর মানটা এখানে এনে বসাই দিছি। এখন দেখো এই ইকুয়েশন থেকে আসলে আমি এল এস এর মানটা পেয়ে যাব, আর এল এস এর মানটা যদি পেয়ে যাই, এল এস নিচে আরেকটা আছে এল এস এল প্রাইম, এই অংশটারে আসলে দ্বিগুণ করলেই আমি এই এল এল প্রাইমের দৈর্ঘ্যটা পেয়ে যাব, কারণ এল এল প্রাইম যেটা বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমি এই সমীকরণটা এখন একটু সমাধান করি, হ্যাঁ একটু গুছাই নিয়ে দেখি কি আসে। তাহলে এখানে আমি দেখতেছি মাইনাস তো চলে যাবে কারণ স্কয়ার টার্ম, তাহলে উপরে থাকবে একটা স্কয়ার স্কয়ার আর নিচে একটা স্কয়ার, স্কয়ার স্কয়ার চলে যাবে, তাহলে থাকবে একটা ই স্কয়ার প্লাস এখানে থাকবে এল এস স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু আসবে 1। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি এই যে মাইনাসটা অ্যাভয়েড করে স্কয়ার দিয়ে কেটে দিয়েছিলাম, এখন ই রে এই পাশে নিয়ে আসবো, তাহলে আসবে এল এস স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার, এল এস স্কয়ার বাই বি স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস ই স্কয়ার, তাহলে এল এস স্কয়ার সমান আসবে বি স্কয়ারটা এই পাশে চলে আসবে গুণ আকারে, যেহেতু ভাগ ছিল গুণ হয়ে যাবে 1 মাইনাস ই স্কয়ার। আচ্ছা 1 মাইনাস ই স্কয়ারের মানটা একটু আমরা বের করে নিয়ে আসি অন্য জায়গা থেকে। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য ই এর পরিচয়টা কি, যেহেতু আমি এখানে এ বড় ধরে নিয়ে কাজ করতেছি, তার মানে ই সমান রুট ওভার 1 মাইনাস নিচে বড়টার বর্গ উপরে ছোটটার বর্গ, উভয় পক্ষে স্কয়ার করে দাও, উভয় পক্ষে স্কয়ার করে দিলে পাবো ই স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার। এখন বি স্কয়ার বাই স্কয়ার এই পাশে নিয়ে আসো, ই রে এই পাশে নিয়ে আসো, তাহলে পাবো বি স্কয়ার বাই ই স্কয়ার, না সরি এ স্কয়ার, এটা তো মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে যাবে, 1 এর জায়গায় 1 আর ই এই পাশ থেকে এই পাশে এসে হয়ে যাবে 1 মাইনাস ই স্কয়ার। তাহলে দেখো এই বি স্কয়ার বাই এ স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস ই স্কয়ার, অথবা 1 মাইনাস ই স্কয়ার এর পরিবর্তে লিখতে পারবো বি স্কয়ার বাই এ স্কয়ার। আমাদের এখানে একটা 1 মাইনাস ই স্কয়ার আছে, দেখো এই যে দেখো একটা 1 মাইনাস ই স্কয়ার আছে, তাহলে আমি এই 1 মাইনাস ই স্কয়ার এর পরিবর্তে লিখে দিতে পারবো বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এখানে দাঁড়াইলো এল এস স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো কিন্তু বি স্কয়ার বাই এ স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এই যে 1 মাইনাস ই স্কয়ার তার পরিবর্তে লিখে দিলাম বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এখন আনসারটা কি দাঁড়াইলো, যে এল এস স্কয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 ইনটু এ স্কয়ার, এই যে বি স্কয়ার গুণ করে বি টু দি পাওয়ার 4 আর নিচে এ স্কয়ার, তাহলে শুধু এল এস উভয়পক্ষে যদি রোড করে দেই তাহলে পেয়ে যাব বি স্কয়ার বাই এ। এই যে দেখো এল এস সমান দাঁড়াইলো বি স্কয়ার বাই এ, আমি তো এল এস রেই খুঁজতেছিলাম, তাহলে এল এস এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, এল এস এর মান হচ্ছে বি স্কয়ার বাই এ। আচ্ছা ওকে, এই এল থেকে এস পর্যন্ত যদি বি স্কয়ার বাই এ হয়, বি স্কয়ার বাই এ হয়, তাহলে এই সম্পূর্ণটা আসবে 2 বি স্কয়ার বাই এ। এই যে আমি পেয়ে গেলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি দাঁড়াইলো 2 বি স্কয়ার বাই এ। আচ্ছা এটা যদি আমি ছোট বড় দিয়ে হিসাব করি তাহলে এখানে এত বড়, তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বলতে পারি 2 ইনটু, বাংলায় লেখাটা এই জন্য খুবই জরুরি, 2 ইনটু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। কি বলছি, বি তো ছোট এত বড়, 2 ইনটু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। এইভাবে শিখলে সহজ হয়ে যাবে তোমার। তাহলে আবার বলতেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি পেলাম আমরা 2 ইনটু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। আমারে প্লিজ একটু সবাই জানাও এখন পর্যন্ত যা লিখছি এগুলা কি বুঝছো না আবার রিপিট করব, সবাই একটু জানাও প্লিজ, না হলে আমি আবার দেখাবো, কোনো অসুবিধা নাই। মানে এত তো সহজ না, আমি একবার বললাম আর তুমি বুঝে যাবা, কত হিজিবিজি দেখছো। এই নাবিলা বুঝছো নি রে, এখন এতটুকু বুঝছো?
বন্ধন ভাই। বন্ধন এখন বুঝছো রে? আচ্ছা ওকে, তাহলে আমি এইটা বাংলায় পড়ি একটু। 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা আবার আমাদের এখানে ফিরে আসি। তাহলে যার এ বড় তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে বলে, তাহলে আমরা লিখবো 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। তাহলে এখানে এসে কি হয়ে যাবে, 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র। আমরা এর বাইরে আরো অনেক কিছু আছে, আজকে আর পড়বো না। আমি এখন কয়েকটা ম্যাথ করব, আমি স্লাইডটা নিয়ে আসতেছি, তোমরা একটু ওয়েট করো। আমি দেখি স্লাইড। ভাইয়া বলো। এ যখন ছোট হবে আর বি যখন বড় হবে তখন কি 2 ইনটু a স্কয়ার বাই বি এরকম হবে? ওইনু লিখে রাখলাম। তুমি আমার কি দেখতেছো না? দেখতেছি না। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না তোমার? এখন আসছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো এটাই বলতেছি, রিপোর্টারে দেখছি। 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইড বাই বড়টা। আচ্ছা একটু ওয়েট করো, আমি ওই স্লাইডটা নিয়ে আসি একটু। এই প্রীতি বুঝতেছ না রে? পূর্ণা, তুমি কি এখন পর্যন্ত বুঝছো না অসুবিধা হয়েছে? বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা এক দুইটা ম্যাথ দেখে আজকে রেখে দেব, বেশি বেশি করব না। বি নাম্বারটা দেখা যায় অনেকবার আসছে, আমরা একটু পড়ি। পি এর মান কত হলে, এই যে বি নাম্বারটা একটু পড়ো। পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার 1 উপবৃত্তটি 6-4 বিন্দু দিয়ে যায়। মানে সিরিয়াসলি বলতেছি, এটা একদম বাচ্চাদের প্রশ্ন। 6-4 বিন্দু দিয়ে যায় মানেই তো এটা এক্স ওয়াই এর মান। তাহলে এখন তুমি যদি এই যে ইকুয়েশনটা দেয়া আছে যে 6-4 বিন্দু দিয়ে যায়, এটা তুমি এখানে ইনপুট দাও, এই যে এক্স এর মান, এই যে ওয়াই এর মান, যেহেতু এই বিন্দু দিয়ে যায় তার মানে এটা অবশ্যই এক্স ওয়াই এর মান। তাহলে বসাই দিলে তো তুমি পি এর মানটা পেয়ে যাচ্ছ। আর যদি তুমি পি এর মানটা পেয়ে যাও, আচ্ছা দেখি পি এর মানটা কত আসতে পারে। আচ্ছা ধরে নাও আসলো কিছু একটা, আমি বললাম এটা 7 স্কয়ার আসলো, পি এর মানটা তুমি 7 স্কয়ার এরকম কিছু একটা পেয়ে যাবা। এখন তোমারে যাই বের করতে বলুক, এক্স স্কয়ার বাই 7 স্কয়ার প্লাস 10 ওয়াই স্কয়ার স্কয়ার, আছে 10। 10 স্কয়ার। জি ভাই। আচ্ছা যাই হোক, কিছু একটা আসলো এরকম 10 স্কয়ার। তাহলে তো তুমি এই যে 10 স্কয়ার যদি চলে আসে, তাহলে তো তুমি এ এবং বি এর মান বুঝে গেছো। 10 স্কয়ার মানে এ এর মান 10 আর 5 স্কয়ার মানে বি এর মান 5। এখন প্রথম কথা হচ্ছে এখানে এ যে বি এর চেয়ে বড়, এটা আমি বুঝে গেলাম। এখন আমারে যাই বের করতে বলুক, তুমি যদি এ এবং বি জেনে যাও, প্রথমত ওই যে বের করতে বলবে পি এর মান কত, এই যে পি এর মান পেয়ে গেলাম। ও পি এর মান তো এখানে 100 আছে, দিয়ে দিছে, তার মানে অবশ্যই 10 স্কয়ারে আসতো। তারপরে তোমার ই বের করতে বলছে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। উপকেন্দ্র অবশ্যই হবে প্লাস মাইনাস এই, তুমি এত এত বুঝে গেছো 10, ই বের করো, ই বের করার পর প্লাস মাইনাস এই কমা 0, এখানে সবগুলো আছে। এই যে দেখো পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে, তুমি যে এটা এখানে বসাই দাও, বসানোর পর পি এর মানটা বের করে নাও। আর পি এর মান যদি পেয়ে যাও, তারপরে তুমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর কি করতে হবে তো বুঝছোই। আচ্ছা দাঁড়াও, আর উপবৃত্ত পারলে জানো, অতিবৃত্ত কিন্তু একদমই শেষ। ও আচ্ছা, বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষর দৈর্ঘ্য বলতে ভুলে গেছি রে। আচ্ছা তোমরা দেখি বুঝে গেছো কিনা বলো তো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য অলওয়েজ কি হবে? এই বলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে? আচ্ছা অলওয়েজ বলা ঠিক হবে না, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a ও হতে পারে 2b ও হতে পারে।
অলওয়েজ বলা ঠিক হবে না। যদি এ বড় হয় তাহলে বৃহৎ অক্ষরের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষরের দৈর্ঘ্য 2b। আর যদি বি বড় হয় তাহলে বৃহৎ অক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 2b, ক্ষুদ্র অক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 2a। আবার বলি, আশা করি এটা বুঝে গেছো, এটা একদম কমন সেন্স। যে আবার বলি, যদি ধরে নাও তুমি এ বড়, এখন যদি বলে বৃহৎ অক্ষরের দৈর্ঘ্য কত, তাহলে 2a, তখন ক্ষুদ্র অক্ষরের দৈর্ঘ্য হবে 2b। আবার যদি বড় হয় বি, এখন যদি বলে বৃহৎ অক্ষর কত হবে, তাহলে আসবে 2b, তাহলে ক্ষুদ্র অক্ষর আসবে 2a। এখন এখান থেকে কি বলা আছে দেখো, এই যে 9 নাম্বার প্রশ্নটা শোনো। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তো এখন তারা কি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দিয়ে দিছে নাকি? তারা কিন্তু দিয়ে দেয় নাই। তো এই প্রবলেমগুলো সলভ করার সময় আমি কিন্তু বুঝতেছি না এ বড় নাকি বি বড়, খালি কি দেয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক, এই ইনফরমেশনটুকু দেয়া আছে। আর বের করতে বলতেছে উৎকেন্দ্রিকতা কত। তো এই প্রবলেমগুলো সলভ করার আগে তোমার অবশ্যই নোটিস করে দিয়ে দিতে হবে যে কে বড়। যেমন আমি ধরে নিব যে ধরি আমরা যে উপবৃত্তটা নিয়ে কাজ করতেছি এ বড়, কারণ আমি যদি কে বড় এটা যদি না বুঝি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি কোনটা নিয়ে কাজ করব, উৎকেন্দ্রিকতা আমি কোনটা নিয়ে কাজ করব, সবগুলোর তো দুইটা দুইটা করে সূত্র। তাহলে প্রথমেই তুমি এরকম ধরে নিতে হবে যে ধরি এ বড়, তুমি কিন্তু বি বড় ধরতে পারো, আমার কোনো অসুবিধা নাই। তাহলে আমি এ বড় ধরে দেখো একটা ইকুয়েশন ফর্ম করি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তাহলে আমি যেহেতু এ বড় ধরে নিয়েছি, আমরা জানতাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু ছোটটার বর্গ বাই বড়টা, 2 ইন্টু ছোটটার বর্গ বাই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কিসের সমান? ক্ষুদ্র অক্ষ, আমি কিন্তু বি ছোট ধরছি, তাহলে ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, এর অর্ধেক মানে হাফ, এই যে সমান। দেখো আমি যা লিখছি, এই যে এখানে যা লিখছি এটাই হচ্ছে আমাদের এখানে দেয়া ছিল। এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিসের সমান? ক্ষুদ্র অক্ষ এর অর্ধেক, অর্ধেক মানে তো হাফ। এই যে এখানে যা দিয়ে দিছি আমি তাই লিখছি। এই এতটুকু ইনফরমেশন দেওয়ার পর তারা বলতেছে যে ই এর মান বের করো। তো এটা বের করা খুবই সহজ। কি করবো দেখো, এই 2 কেটে দিব, না সরি এই 2 কাটার দরকার নাই, আগে হাফ এর 2 এ কেটে দিই, হাফ এর 2 কেটে দিব, কাটার পর একটা বিবিও যদি কেটে দেই, এই যে যদি বিবি কেটে দেই, তাহলে এই পাশে থাকতেছে 1 আর এটা থাকতেছে 2b বাই a, 2b বাই a। এই যে দেখো বিবি কেটে দিলাম, তাহলে উপরে থাকবে 2b বাই a, আর এই পাশে কিছু নাই মানে 1 আছে। তাহলে 2 এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে হয়ে যাবে হাফ আর এই পাশে হয়ে যাবে b বাই a। তাহলে আমি জেনে গেলাম যে b বাই a এর মান হচ্ছে হাফ। এই এতটুকু ইনফরমেশন থেকে যে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 2b স্কয়ার বাই a যদি ক্ষুদ্র অক্ষের অর্ধেক হয় মানে 2b এর অর্ধেক হয়, তার মানে এই এতটুকু ইনফরমেশন থেকে আমি বের করে ফেললাম b বাই a সমান হচ্ছে হাফ। এখন b বাই a সমান যদি হাফ হয়, আমাদের কিন্তু বলতেছে উৎকেন্দ্রিকতা বের করতে। এই e সমান কি লিখবো? রুট ওভার 1 মাইনাস বড়টা নিচে দাও, বড় কিন্তু এ ধরছিলাম, তাহলে a স্কয়ার উপরে হবে b স্কয়ার। তাহলে দেখো তো এটা আমি গুছায় লিখতে পারি না, 1 মাইনাস b বাই a হোল স্কয়ার, আর b বাই a এর মান হাফ আমি একটু আগে প্রুভ করে রাখছি। তাহলে অবশ্যই যদি আমি এই ইকুয়েশনে বসাই দেই যে সুতরাং e সমান রুট ওভার 1 মাইনাস b বাই এর পরিবর্তে যেহেতু হাফ আসছে, তাহলে হাফ স্কয়ার, এখান থেকেই তো আমি e এর মানটা পেয়ে যাচ্ছি। এই যে এটা সমাধান হলে আমার e এর মানটা চলে আসতেছে। তাহলে আই হোপ তোমরা এতটুকু বুঝে গেছো যে কিভাবে বের করতে হবে। তাহলে আজকে আর এতটুকু করবো না, তোমরা ভিডিওটা দেখে দেখে সবগুলা সূত্র যেভাবে বলছি প্লিজ একটু নোট করো। আর শোনো, এগুলা একদম বাই চিন্তার প্রশ্ন, যদি সবগুলা কাহিনী বুঝে যাও তুমি বলো এই যে এইগুলা বলতেছে এগুলা কি খুব কঠিন নাকি। আর অধিবৃত্ত অটোমেটিক শেষ, মানে অধিবৃত্তের জন্য জাস্ট একটা কথা বেশি বলতে হয়, উপবৃত্ত আর অধিবৃত্ত হুবহু সেম, জাস্ট একটা কথা বেশি বলতে হয়। কি বলছি? আর দেখো কোনো কিছুতে পার্থক্য হবে না, সব একদম হুবহু সেম। উপবৃত্তের যে সূত্রগুলো শিখতেছো, অধিবৃত্তের কোনো নতুন করে কোনো সূত্র নাই, সব সেম, জাস্ট একটা কথা বেশি বললেই হয়। কারণ ওই যে একটা কথা বেশি কি জানো, এটাও তোমরা জানো যে অধিবৃত্তের ইয়ার মান 1 এর চেয়ে বড়। জাস্ট এইটুকু তো আর তোমাদের নতুন করে বলার কিছু নাই, প্রথম ক্লাসে আমি শিখাই দিছি অধিবৃত্তের ইয়ার মান 1 এর চেয়ে বড়। জাস্ট এই কথাটা যদি তুমি জেনে যাও, তাহলে উপবৃত্ত আর অধিবৃত্ত সেম। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা একটু নোটটা করে জমা দিয়ে দিও। হ্যাঁ, ওকে যাও, তাহলে আজকে এই পর্যন্তই।